আমরা introduction 1 একটু introduction তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো, তাই না? Yes, sir. হ্যাঁ, আমি তোমাদেরকে তো আগে দুটো স্লাইড দিয়েছিলাম খুব সম্ভবত, এই যে ইন্ট্রোডাক্টরি স্লাইডটা আর তোমার কি বলে আরেকটা স্লাইড দিয়েছিলাম। হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি স্লাইডটা আমি একটু এডিট করেছি, হ্যাঁ কিছুটা একটু এডিট মানে একটু পলিশ করেছি। হ্যাঁ, তো এটা আবার আজকে দিব তোমাদের। হ্যাঁ, এই ইন্ট্রোডাক্টরি স্লাইডটা তোমাদের দিব। তোমাদের অ্যাসাইনমেন্ট হলো গিয়ে এটা কিন্তু আমি পুরোটাই মানে কভার করেছি ইন্টারঅ্যাক্টিভ স্লাইডটা। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট হলো এই যে এখানে যে 6টা কোশ্চেন আছে, হ্যাঁ 6 কোশ্চেনস, এইগুলো একটু করতে হবে। এই কোশ্চেনগুলোর আনসার দিতে হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু আমি ডিসকাস করেছি। তারপরেও যদি তোমাদের আমি আজকে পাঠাবো। হ্যাঁ, তোমাদের বোধহয় নেক্সট উইকের মধ্যে সাবমিট করতে পারো, তাই না? নেক্সট উইক, তাই তো? জি, আচ্ছা তাহলে আমি তোমাদের আজকে দিচ্ছি এই তিনটা। আপনি কি কোনো গ্রুপ করে দিবেন নাকি স্যার সিঙ্গেল পারসন পেজ দিবেন? আমি একটু মানে আমি একটু বলতেছি। হ্যাঁ, ধরো তোমাদের সাথে কথা বললে আমি দিব। তাহলে প্রথম এই চ্যাপ্টারটা কিন্তু আমি পুরোটা কভার করেছি, তোমাদের মনে পড়ে কিনা, এবং এই যে এই কোশ্চেন গুলো সবগুলো কিন্তু আমি ডিসকাস করেছি, তাই না? এবং এইগুলোর আনসার কোথায় কিভাবে আছে আমি কিন্তু ডিসকাস করেছি, তাই তো? ডু ইউ এগ্রি? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি একটু জাস্ট মানে স্লাইডটা আরেকটু পলিশ করে তোমাদের আবার 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 দিচ্ছি। হ্যাঁ, তো হয়তো আবার আরেকটু পলিশ করবো হয়তো পরবর্তীতে, কিন্তু ফর দ্য টাইম বিং দিস ইজ দ্য ফাইনাল স্লাইড নাম্বার 1। হ্যাঁ, স্লাইড নাম্বার 1। তাহলে এই 6টা কোশ্চেন হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। গ্রুপিংটা আমি পরে বলতেছি। এরপরে হলো তোমার এই যে স্লাইড নাম্বার মানে তোমার যাই হোক, এটা স্লাইড নাম্বার 1। আর আগেরটা আসলে আমি বলেছি স্লাইড নাম্বার 0, এটা স্লাইড নাম্বার 1। মানে প্রথমটা হলো স্লাইড নাম্বার 0। তাহলে এইটাও বোধহয় আমি অনেকটা এইটাও আসলে মানে কভার করেছি অনেকটা, মানে প্রায় 60-70%। আর বাকিটা আমি স্কিপ করে গিয়েছিলাম। হ্যাঁ, এই যে এইগুলো আমি স্কিপ করে গেছি, আমি এগুলো পড়াইনি, এগুলো পড়াইনি, এগুলো বলিনি, আমি স্কিপ করে গেছি। এটা মানে আমাদের এটা আমি দেখাইছি। এটা এটা খুব সিম্পল জিনিস, আরেকবার দেখাবো, অসুবিধা নেই। এখানে 7টা কোশ্চেন আছে, ঠিক আছে, এই স্লাইড নাম্বার 1-এ। তাহলে এই 7টা কোশ্চেন হলো অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট। আচ্ছা, তো এই 7টা কোশ্চেনই খুব সম্ভবত আমি যে স্লাইডগুলো স্কিপ করে গেছি ওই স্লাইডগুলোর সাথে রিলেটেড না। হ্যাঁ, এই 7টা কোশ্চেনই আমি যা কিছু অলরেডি ডিসকাস করেছি, এই যে এই স্লাইডগুলো আমি স্কিপ করে গেছি, এগুলোর সাথে অ্যাসাইনমেন্ট কি অ্যাকচুয়ালি তাহলে স্যার এই স্লাইডের 7টা কোশ্চেন নাকি স্যার আগের স্লাইডে 6টা কোশ্চেন? আগের স্লাইডে 6টা, এই স্লাইডে 7টা। ঠিক আছে, স্যার এতগুলো তো স্যার পসিবল না। পরে পরে কথা বল, আমি আগে আমি একটু বলে নিই। হ্যাঁ, আমি যে কোনো একটা স্লাইডে দিয়ে। আরে আমি তো ফাইনাল করি নাই তোমাদের, দাঁড়াও না, তোমরা এত উতলা হয়েছো কেন? দাঁড়াও, আমি বলতেছি। আমি কিছুই, নাথিং ইজ ফাইনাল, ঠিক আছে? তোমাদের সাথে কথা বলেই তো দিব। আর এই যে এই স্লাইডটা, স্লাইড নাম্বার 2। হ্যাঁ, স্লাইড নাম্বার 2 এটা আমি শুরু করেছিলাম সেদিন বোধহয়, খুব সম্ভবত স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 শেষ করেছিলাম। হ্যাঁ, স্টেপ 4 এ শেষ, মানে আর পারিনি, তোমাদের টাইম শেষ হয়ে গেছিল। তো যাই হোক, এটা আজকে তো দেখবো, আজকে এটা কভার করব। বাট আজকে এটা কভার করব, দ্যাট ইজ ওকে। কিন্তু এখানে 6টা কোশ্চেন আছে, ঠিক আছে, শর্ট কোশ্চেন। এগুলো কিন্তু দিজ আর অল শর্ট কোশ্চেনস। তাহলে 6, 6, 12 আর 7, হ্যাঁ 19 কোশ্চেনস। এবং এইগুলো কিন্তু সবগুলো কোশ্চেনই
একেবারেই ছোট ছোট। হ্যাঁ, একেবারেই ছোট ছোট। সো মানে এক একটা কোশ্চেন হয়তো তোমার 4, 5, 6 সেন্টেন্স, নট মোর দেন 10 সেন্টেন্সেস। হ্যাঁ, মানে এক একটা কোশ্চেন আনসার নট মোর দেন 10 সেন্টেন্সেস। তো কাজে 10 সেন্টেন্স আমি কিন্তু তোমাকে ম্যাক্সিমামটা বললাম। মানে তোমার অনেকগুলো আছে হয়তো 2টা 3টা 4টা সেন্টেন্সে হয়ে যাবে। সো এই 19 কোশ্চেনস অন এভারেজ যদি আমি ধরো 5টা করে সেন্টেন্স, তাহলে 5 ইন্টু 19 ধরো অ্যাবাউট 100 সেন্টেন্সেস। এখন এটা অ্যাসাইনমেন্ট কিভাবে নিতে চাও? তোমরা তো এটা বাসায় বসে বসে করবা। এটা তো আসলে মানে মুখস্থ টুখস্থ করে এসে ক্লাস টেস্ট দিতে হবে এই ধরনের কোনো বিষয় না। হ্যাঁ, তোমরা এটা জাস্ট একটু সবাই মিলে আর কি একটু করবা আর কি। এখন বলো তোমাদের কারো কোনো কমেন্ট থাকলে বলো। বলো স্যার কমেন্ট কি চাচ্ছেন স্যার, মানে আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট নিতে চাই স্যার, সেটা তো স্যার? তোমাদের কমেন্টটা, মানে আমি আমার আমার এই রিকমেন্ডেশনটা বললাম। হ্যাঁ, এখন তোমাদের ইউ আর ফ্রি টু কমেন্ট একটু তাড়াতাড়ি, কারণ তোমাদের সময় শেষ, ক্লাসের টাইম শেষ হবে কয়টায়? 40 মিনিট। 10:50? 10:40। না 50। স্যার আমাদের স্যার একদিনে এখন স্যার 6টা করে ক্লাস, 5-6টা করে ক্লাস, 40 মিনিটের বেশি স্যার ঠিক করা আছে, যাচ্ছে না। তাড়াতাড়ি বলো। হ্যাঁ, তাড়াতাড়ি বলো। স্যার আপনি স্যার এখানে যেহেতু 3টা সেট আছে স্যার, আপনি 3টা সেট, আমাদের যে 38টা স্টুডেন্ট স্যার, 38টা স্টুডেন্টকে স্যার আপনি 3 গ্রুপ করে ফেলেন, 3 গ্রুপকে 3টা সেট দেন। তাতে হবে কি, এই কোশ্চেন আমি কিন্তু তোমার সাথে ডিসএগ্রি করতেছি না, ঠিক আছে? আমি আমারটা বলতেছি। হ্যাঁ, যে তোমার এই কোশ্চেন গুলো একেবারে মানে কোর ফান্ডামেন্টাল কোশ্চেন, ঠিক আছে? তোমাদের হবে কি, আম, আচ্ছা না ঠিক আছে, তোমার তো পড়বাই তাই না, অ্যাসাইনমেন্ট আলাদা জিনিস আর পড়াশোনাটা আলাদা জিনিস। জি আচ্ছা স্যার, ঠিক আমরা স্যার পড়বো, কিন্তু আছে, শোনো। স্যার অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট স্যার প্রতিটা সাবজেক্টেরই থাকছে তো, সেই জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, তোমরা 3টা গ্রুপ করবা, জি ঠিক স্যার। আছে? 3টা গ্রুপ করবে কিভাবে তাহলে? 3টা গ্রুপ স্যার, আমি আপনাকে রোলটা ভাগ করে 3টা গ্রুপ সমান করে বলে দিব। মানে আমাদের চিঠিতে বলা আছে যে গ্রুপ টিচার করবে। হ্যাঁ, কাজে একটু গ্রুপ আচ্ছা করে দিচ্ছি। গ্রুপটা হলো গিয়ে মানে 1, রোল নাম্বার 1। ও স্যার, তোমাদের আমাদের প্রবলেম স্যার এটাই স্যার, আমাদের কিন্তু স্যার মানে রোল কন্টিনিউয়াস না স্যার, ডিসক্রিট একটা পর্যন্ত, কিন্তু আবার মাঝে ডিজিট গুলো নাই স্যার, এই জন্য স্যার আপনাকে আমি সেটাই সেটাই সাজেস্ট করতে। সেটাই মুশকিল। হ্যাঁ, সেটাই ঠিকই বলছো। তাহলে কি করা যায়? যেমন স্যার আমাদের রোল 1ই নাই স্যার, তারপর আমাদের আবার স্যার রোল 4-5 নেই স্যার, আচ্ছা ঠিক সেটা তো স্যার করো। মোস্ট তাহলে প্রবলি আপনি জানেন। তোমরা 3টা গ্রুপ করো। গ্রুপ করতে হলো গিয়ে এই যে কোশ্চেন গুলো 1, 4, 7, ঠিক আছে? 1, 4, 7 এরকম। আর সেকেন্ড গ্রুপটা করবে 2, 5, তো স্কিপ করে যাবে তাই না? 2, 5, 2, 5 এর পরে তো হয় 8। হ্যাঁ, তাহলে 2, 5 পরেরটা থেকে করবে। থার্ড গ্রুপ করবে 3, 6, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করব। শোনো, 3টা গ্রুপ তো, 3টা গ্রুপে 3 7 21, আমি আরো 2টা কোশ্চেন বাড়িয়ে দিব, ঠিক আছে? তাহলে তোমরা এবং আমি বলে দিব যে গ্রুপটা তুমি করবা, মানে বা তোমরা করে নিবা 3টা গ্রুপ। আর আমি 3টা গ্রুপ অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, যে কোশ্চেন নাম্বার কোন গ্রুপ কি কোন গ্রুপ ই করবে। স্যার জি, স্যার গ্রুপ হচ্ছে সব ঝামেলার কারখানা স্যার, আপনি প্লিজ গ্রুপ দিয়েন না। তাহলে কি করব? স্যার গ্রুপে হয় কি স্যার, মনে করেন যে স্যার একজন করলো না বাকি 2জন করলো, অথবা 2জন করলো না একজন করলো, স্যার এরকম হয়। তো এরকম আমি এটা মানে স্যার, একজনই করবে, বাকিরা করবে না। স্যার তাই স্যার একটা করে দেন স্যার, 38 জন আছে, 38টা অ্যাসাইনমেন্ট। 38 জন আছে, 38টা অ্যাসাইনমেন্ট দিতে গেলে তো তোমাদের আরেকটু পড়াশোনা করাতে হবে। এই যে আজকে যে প্রবলেমটা করাবো, সেটা আমি তোমাদের 38 জনকে 38টা দিতে পারতাম। আমি এটা বলছি তোমাদের এই প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে। উনি বলছেন যে না, আজকেই দিতে হবে। আমি বললাম যে আমি আজকে ক্লাসটা নেই,
নিয়ে তারপরে অ্যাসাইনমেন্ট দিই, বলে যে না আজকেই দেন, হ্যাঁ মানে আজকে দিলে ভালো হয়। তো এখন আজকে দিলে তো আমি তো তোমাদের প্রবলেমটা করাই নেই, হ্যাঁ। আহ, এখন আচ্ছা ঠিক আছে, আমরা একটু আগাই, হ্যাঁ একটু আগে, তারপরে ঠিক আছে এই অ্যাসাইনমেন্টের বিষয়ে ডিসিশনটা আমরা একটু একটু পেন্ডিং রাখি। এই তোমার কি বলে অ্যাসাইনমেন্টের এটা একটু ইস্যুটা একটু একটু পেন্ডিং রাখি, হ্যাঁ। আমরা আজকের এটা শুরু করি। আম, এটা হলো কি আমার স্লাইড নাম্বার 2, হ্যাঁ স্লাইড নাম্বার 2, মানে স্লাইড নাম্বার 0, স্লাইড নাম্বার 1, স্লাইড নাম্বার 2। তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি দেখবো হলো যে বেসিক স্টেপস ইন 3 মেজর স্টেজেস অফ এ সিএফডি সলভার। আমরা জানি যে একটা সিএফডি সলভারে 3টা মেজর স্টেজ থাকে, 3 মেজর স্টেজেস, দ্যাট ইজ প্রি প্রসেসিং, প্রসেসিং এন্ড পোস্ট প্রসেসিং। আজকে আমরা দেখবো হলো যে এই 3 মেজর স্টেজেস এর সাবসেট গুলো বা একেবারে বেসিক স্টেপ গুলো। দেয়ার আর আদার সাব স্টেপস অ্যাজ ওয়েল, অন্য স্টেপসও আছে, বাট আমরা দেখবো হলো কি একেবারে মানে কোর স্টেপস গুলো, যে দ্য স্টেপস হুইচ আর ম্যান্ডেটরি, হুইচ আর নেসেসারি, হুইচ আর অ্যাপ্লাইড টু ইচ অ্যান্ড এভরি কেসেস অফ সিএফডি সলিউশন। তাহলে আমরা এই স্টেপস গুলো প্রথমে একটু এট এ গ্ল্যান্স আমরা একটু করি, একটু রিকল করার চেষ্টা করি। স্টেজ 1 প্রি প্রসেসিং, স্টেজ 2 প্রসেসিং, স্টেজ 3 পোস্ট প্রসেসিং, ঠিক আছে। এখন স্টেজ 1, স্টেজ 1 স্টেজ 1 প্রি প্রসেসিং consists of the steps. Step 1, স্টেজ 1 প্রি প্রসেসিং, এটার স্টেপ 1 ক্রিয়েটিং জিওমেট্রি, স্টেপ 2 গ্রিড জেনারেশন, স্টেপ 3 গভর্নিং ইকুয়েশন সেটআপ, স্টেপ 4 ডিসক্রিটাইজেশন অফ দি গভর্নিং ইকুয়েশনস। ঠিক আছে, এই চারটা হলো বেসিক স্টেপস, একেবারে ফান্ডামেন্টাল। ক্রিয়েটিং জিওমেট্রি, মেশ জেনারেশন, গভর্নিং ইকুয়েশন সেটআপ এন্ড ডিসক্রিটাইজেশন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা শুরু করি প্রথমে ক্রিয়েটিং জিওমেট্রি। তাহলে আমরা যে প্রবলেমটা সলভ করতে চাই সেই প্রবলেমটার প্রথমে আমাদের জিওমেট্রিটা ডেভেলপ করতে হবে, মানে ওই ফিজিক্যাল অবজেক্টটার বা ফিজিক্যাল প্রবলেমটাকে আমরা আমাদেরকে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। এটা হলো কি ক্রিয়েটিং জিওমেট্রি। তাহলে উই হ্যাভ টু ক্রিয়েট দ্য জিওমেট্রি অফ দি ফিজিক্যাল অবজেক্ট or physical domain or physical space to proceed further. এই স্টেজটা হলো গিয়ে ক্রিয়েটিং জিওমেট্রি। তাহলে জিওমেট্রি creation of the main object and its surroundings, creation of the main object and its surroundings, a creation of the main object and its surroundings, এই পুরো জিনিসটাকে তোমার সিএফডি তে বলা হয় হলো গিয়ে কম্পিউটেশনাল ডোমেইন, হ্যাঁ কম্পিউটেশনাল ডোমেইন। The main object and its entire surroundings, the main object and its entire surroundings are called main object and its surroundings are called computational domain. কম্পিউটেশনাল ডোমেইনটা হলো কি যে আমরা কতটুকু স্পেস নিয়ে এই ক্যালকুলেশনটা করব, হ্যাঁ কতটুকু স্পেস নিয়ে এই ক্যালকুলেশনটা করব। ফর এক্সাম্পল ধরো এই যে আমরা আসলে এখানে এক্সাম্পলে কি দেখতে চাচ্ছি, আমরা একটু প্রবলেমটা একটু ভিজিট করে আসি, আসলে আমরা সিএফডিতে কি সলভ করতে চাচ্ছি। আমাদের our problem is a cylindrical fin is attached to a solid wall, ধরো একটা solid wall, একটা reactor wall, হাই টেম্পারেচার wall, as shown in the figure.
A fin is attached to a solid wall as shown in the figure. তাহলে এই ওয়ালের টেম্পারেচারটা হলো গিয়ে T, আর এখানে এই সলিডের the length of the fin is L. The length of the fin is L, and the other end of the fin is kept at a temperature T infinity of a surrounding fluid. মানে বাতাসের টেম্পারেচার বা ধরো পানির টেম্পারেচার T ইনফিনিটি, মানে একটা কুলিং হয়তো ওয়াটারে করা আছে, ডুবানো আছে, হ্যাঁ, তাহলে ওই ওয়াটার বা এর টেম্পারেচার হলো T ইনফিনিটি, এবং এটার তাহলে এই ফিনটার এক এন্ডের টেম্পারেচার হলো TA, আরেক এন্ডের টেম্পারেচার হলো T infinity, ঠিক আছে? Our some other parameters are given, like তোমার ফিনের এরিয়া, ফিনের মানে ক্রস সেকশন এরিয়া, ফিনের পেরিমিটার, ফিনের ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি, ফিন ম্যাটেরিয়াল এবং সারাউন্ডিং ফ্লুইডের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, হ্যাঁ, দিস আর অল কনস্ট্যান্ট, H, K, P, A, these are all constant, these are given, yeah, these are given. Our target is to determine the temperature at different points of the fin, at different points of the fin. আমাদের দুই এন্ডের টেম্পারেচার আমরা জানি, এক এন্ডে হলো TA, আরেক এন্ডে হলো T infinity. Our purpose is to determine the temperature at the intermediate points. Determine the temperature at the intermediate points. এই যে determine the temperature at intermediate points, এটাকে বলা হয় টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। Calculate the temperature at some discrete points along the fin বা along the rod using finite difference method. আচ্ছা ঠিক আছে, আমরা এইটুকু জেনে আমরা লেন্থ হলো গিয়ে তোমার বলা আছে, লেন্থ হলো গিয়ে 5, হ্যাঁ, মানে 5 সেন্টিমিটার 5 মিটার যাই হোক কিছু একটা আছে, কনসিস্টেন্ট ইউনিট। সো স্টেপ 1, ক্রিয়েটিং জিওমেট্রি। ক্রিয়েটিং জিওমেট্রি মনে হলো গিয়ে যে আমাদের মেইন অবজেক্টটা ক্রিয়েট করতে হবে জিওমেট্রি এবং এটার সারাউন্ডিংস, ঠিক আছে, সারাউন্ডিংস। তাহলে আমাদের মেইন অবজেক্টটা হলো এই ফিনটা, এটা হলো আমাদের মেইন অবজেক্ট, হ্যাঁ, আর এটার সারাউন্ডিংস হলো এই সারাউন্ডিং। তো অ্যাকচুয়ালি ইন দিস কেস যেহেতু আমরা ধরো এই যে এখানে বিভিন্ন পয়েন্টের টেম্পারেচার বের করবো, এই কয়েকটা পয়েন্টের টেম্পারেচার বের করবো, সো আমাদের আসলে এর বাইরে আর মানে বাইরে আর কোথাও যাওয়ার দরকার হচ্ছে না। এই জন্য আমাদের ফর দিস পার্টিকুলার প্রবলেম our computational domain is just like this, এই ফিডটা এইটুকুই হলো computational domain, হ্যাঁ, এইটুকুই হলো computational। in some cases like ধরো আমরা এই ফিনটারই, ধরো এই ফিনটার আচ্ছা অন্য জায়গায় দেখেন, ধরো আমরা এই এরকমই একটা সলিড রডের উপরেই যদি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, ধরো এদিকে একটা আসতেছে, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে একটা স্ট্রিম আসতেছে, এইটার যদি আমি ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা মানে ভেলোসিটি প্রোফাইলটা দেখতে চাই, হ্যাঁ, ভেলোসিটি প্রোফাইলটা দেখতে চাই at any cross section, তাহলে কিন্তু আমাকে যেটা করতে হবে যে আমার তো এই প্লেটটা আঁকতেই হবে, মানে যে রডটা ফিন, এই রডটা প্লাস এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যে এইটুকু লাগবেই, প্লাস আমাদের করতে হবে কি এইখানে একটা বড় অংশ নিতে হবে, আর এটা মানে এটাকে বলে আপ স্ট্রিম সাইড একটা বড় অংশ নিতে হবে, আর ডাউন স্ট্রিম সাইড একটা বড় অংশ নিতে হবে। কারণ এখানে কিছু আপ স্ট্রিম এফেক্ট আছে, ডাউন স্ট্রিম ওয়েক এফেক্ট থাকবে, মানে এটা ফ্লুইড ডাইনামিক্স এর বেসিক দিয়ে, তাহলে ডাউন স্ট্রিমে কিছু নিতে হবে, নিয়ে মানে আমরা কিন্তু দেখতে চাই শুধু এই রডের উপরে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, তো সেটার জন্য আমাদের আপ স্ট্রিম সাইডে কিছু অংশ আর ডাউন স্ট্রিম সাইডে অনেকটা অংশ আমাদের নিতে হবে ক্যালকুলেশন, হ্যাঁ, গ্রিডের জন্য, ধরো গ্রিডের জন্য অনেকটা অংশ দিতে হবে, হ্যাঁ, নিতে হবে। তাহলে এই যে এখানে হলো তাহলে ক্রিয়েশন অফ দি মেইন অবজেক্ট, আমি তো মেইন অবজেক্টটা ক্রিয়েট করতেছি, প্লাস এটার সামনে পেছনে উপরে এবং নিচে, হ্যাঁ, উপরে এবং নিচে আমরা এই করতেছি, গ্রিড নিচ্ছি, হ্যাঁ, উপরে নিচে গ্রিড নিচ্ছি। এই যে কাজটা করলাম,
এই কাজটা হলো তাহলে ক্রিয়েশন অফ দি মেইন অবজেক্ট অ্যান্ড ইটস সারাউন্ডিং। হ্যাঁ, তাহলে পুরো জিনিসটাকে বলা হচ্ছে কম্পিউটেশনাল ডোমেইন। হ্যাঁ, পুরো জিনিসটাকে বলা হচ্ছে কম্পিউটেশনাল ডোমেইন। হ্যাঁ, এই পুরো কম্পিউটেশনাল ডোমেইনটা ডেভেলপ করাই হলো গিয়ে স্টেপ 1 এর কাজ। হ্যাঁ, ক্রিয়েটিং জিওমেট্রি, ক্রিয়েটিং জিওমেট্রি। ক্রিয়েটিং জিওমেট্রি। তাহলে এই যে একটু আগে বললাম যে আমরা যেহেতু এখানে শুধু এই রডের কয়েকটা পয়েন্টে নিব এবং এই পয়েন্টটা এটার উপর ডিপেন্ডেন্ট, মানে উপরে নিচে আর কোন কিছুর উপর ডিপেন্ডেন্ট, মানে এটা ওয়ান ডাইমেনশন। হ্যাঁ, সো এটার জিওমেট্রি এইটুকু, মানে কম্পিউটেশনাল ডোমেইন। এটার জন্য আলাদা আমাদের কম্পিউটেশনাল ডোমেইন ক্রিয়েট করতে হচ্ছে, এটাই কম্পিউটেশনাল ডোমেইন। আচ্ছা, সেকেন্ড স্টেপ গ্রিড জেনারেশন, গ্রিড অর মেশ জেনারেশন। এই সেকেন্ড স্টেপ এটা হলো গিয়ে ডিটারমিনেশন অফ দ্য গ্রিড পয়েন্টস ইন হুইচ দ্য সলিউশনস উইল বি কম্পিউটেড। মানে আমরা তো পুরো রড ধরে সলিউশন করতে পারবো না। হ্যাঁ, দিস ইজ নট পসিবল। পুরো রড ধরে সলিউশন করা মানে হলো গিয়ে কন্টিনিউয়াস সলিউশন, কিন্তু কন্টিনিউয়াস সলিউশন হলো অ্যানালাইটিক্যাল সলিউশন। বাট আমরা কিন্তু করতেছি কম্পিউটেশনাল সলিউশন বা নিউমেরিক্যাল সলিউশন। কম্পিউটেশনাল সলিউশন আর নিউমেরিক্যাল সলিউশন কিন্তু কন্টিনিউয়াস সলিউশন হবে না, এটা হবে ডিসক্রিট সলিউশন। হ্যাঁ, ডিসক্রিট সলিউশন। ডিসক্রিট মানে হলো কি যে ইট উইল বি কম্পিউটেড অ্যাট সাম পয়েন্টস। হ্যাঁ, অ্যাট সাম পয়েন্টস। সো আমরা আমাদেরকে তাহলে প্রথমে পয়েন্টগুলো ডিটারমিন করতে হবে যে আমরা কোন কোন পয়েন্টে এই সলিউশনগুলো চাই। এই যে পয়েন্টগুলো ডিটারমিন করা, যেমন আমি এখানে করলাম 1 2 3 4, এই চারটা পয়েন্টে আমি সলিউশনটা করব। হ্যাঁ, সলিউশনটা করব। তাহলে এই যে চারটা পয়েন্ট ডিটারমিন করা, এটাই হলো গিয়ে গ্রিড জেনারেশন। হ্যাঁ, তাহলে এই পয়েন্টগুলোকে বলা হয় নোড। যে পয়েন্টগুলোতে আমরা সলিউশন বের করতে চাই, এই পয়েন্টগুলোকে বলা হয় নোড। হ্যাঁ, নোড ওয়ান ডাইমেনশনাল এর ক্ষেত্রে। টু ডাইমেনশনাল হলে এটাকে অনেক সময় মেশ বলা হয়। থ্রি ডাইমেনশনাল হলে এটাকে বলা হয় সেল, এলিমেন্ট, বিভিন্ন রকম। হ্যাঁ, তাহলে এই নোড, তাহলে আমরা এই নোড ডিটারমিনেশন অথবা সেল ডিটারমিনেশন অথবা মেশ ডিটারমিনেশন অথবা এলিমেন্ট একই। হ্যাঁ, দিস আর কল গ্রিড জেনারেশন অর মেশ জেনারেশন। তাহলে এখানে আমরা করলাম কি যে আমাদের এই রডের লেন্থ ছিল 5, এই 5 লেন্থে আমরা করলাম কি ওয়ান ডিস্টেন্সে 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে ওয়ান ডিস্টেন্সে আমরা এই চারটা গ্রিড দিলাম। এই চারটা গ্রিডে আমরা ই করব, সলিউশনটা করব, সলিউশনটা করব। থার্ড স্টেপ হলো গিয়ে গভর্নিং ইকুয়েশন সেটআপ। গভর্নিং ইকুয়েশন সেটআপ মানে হলো গিয়ে যে আমাদের এই একেবারে ফান্ডামেন্টাল গভর্নিং ইকুয়েশন হলো এই তিনটা: কন্টিনিউইটি ইকুয়েশন, নেভার-স্টোকস ইকুয়েশন আর এনার্জি ইকুয়েশন। এবং আমাদের এই কোর্সে আমরা আসলে এই হাতে কলমে এইটাই দেখবো আর কি। হ্যাঁ, তাহলে আমি রিকমেন্ড করব তোমরা এই ইকুয়েশনটা এই ফর্মে, হ্যাঁ, একটু মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো। এটা তো খুবই সিম্পল। হ্যাঁ, এটা খুবই সিম্পল। আর এটা একটু মনে রাখতে পারো যে এটা হলো এক সাইডটা অ্যাক্সেলারেশন কন্টেইনিং ইউ কম্পোনেন্ট, আর এই সাইডটা হলো গিয়ে তোমার এই প্রেসার ফোর্স, আর এটা হলো গিয়ে ভিসকাস ফোর্সের এটা ভিসকাস, এটা বডি ফোর্স। এটা আমরা নেগলেক্ট করবো, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না। তো এই জিনিসটা, এটা হলো গিয়ে তোমরা যদি একটা ইকুয়েশন মুখস্থ করো তাহলে বাকি দুটো এমনিতেই পারা যাবে। হ্যাঁ, মুখস্থ করলে মুখস্থ একটু একটু মুখস্থ করার চেষ্টা করো। হ্যাঁ, এই একটা ইকুয়েশন মুখস্থ করলে বাকি দুটো পারা যাবে। ইউ গুলার জায়গায় এই যে এই ইউ গুলা সব ভি হয়ে যাবে, সব ভি হয়ে যাবে। আবার এই ইউগুলো সব ডাবল। হ্যাঁ, তাহলে একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন তুমি একটু যদি একটু মুখস্থ করো। হ্যাঁ, একটু মুখস্থ করার চেষ্টা করো। তাহলে গভর্নিং ইকুয়েশন সেটআপ, governing equation setup, these are the equations। কিন্তু এই স্টেপে আমাদের চেষ্টা থাকবে হলো গিয়ে যে এই ইকুয়েশনটা কতটুকু সিম্পলিফাই করা যায়। আমরা চাইবো যে একটা ইকুয়েশন যদি পুরোটাই বাদ দেওয়া যায় বাদ দিয়ে দিব, তিনটা থেকে যদি আরেকটা বাদ দেওয়া যায়
তাহলে বাদ দিয়ে দিব, দ্রুত বাদ দেওয়া গেলে বাদ দিয়ে দিব, অথবা এখানে এই একটাকে যদি আরেকটু সিম্পলিফাই করা যায়, হ্যাঁ সিম্পলিফাই করা যায়, আমরা এই চেষ্টাগুলো করব। এটা হলো কি গভর্নিং ইকুয়েশন সেটআপ। তাহলে গভর্নিং ইকুয়েশন সেটআপ এখানে আমরা করব কি, যে ফান্ডামেন্টাল ইকুয়েশন তো আমরা জানি, তিনটা ইকুয়েশন, কন্টিনিউটি, নেভার-স্টোকস, এনার্জি ইকুয়েশন। কিন্তু এখানে আমাদের আমরা কতটুকু সিম্পলিফাই করতে পারি, হ্যাঁ এই কাজটা আমাদের এখানে করতে হবে। এছাড়া এখানে আরেকটা কাজ করতে হয় এখানে, সেটা হলো গিয়ে যে তোমার আম, অনেক সময় এই ফান্ডামেন্টাল ইকুয়েশনের সাথে কিছু এক্সটেন্ডেড ইকুয়েশন লাগে। এক্সটেন্ডেড ইকুয়েশন বলতে আহ, যেমন ধরো স্টেট ইকুয়েশন, স্টেট ইকুয়েশন যেমন পি ইকুয়ালস টু রো আর টি, হ্যাঁ এই ইকুয়েশনটা লাগে, এটা একটা ইকুয়েশন। আবার অনেক সময় তোমার টার্বুলেন্স ইকুয়েশন লাগে, টার্বুলেন্স মডেলিং, হ্যাঁ টার্বুলেন্স মডেলিং, এই জিনিসগুলো সেট করতে হয়, হ্যাঁ টার্বুলেন্স মডেলিং সেট করতে হয়। টার্বুলেন্স মডেলিংটা সেট করতে হয়, এটা একটা এটা মানে ইকুয়েশন সিম্পলিফিকেশনের পাশাপাশি আমাদের যদি এক্সট্রা ইকুয়েশন লাগে, যেমন অল রিয়েল ফ্লো, অল রিয়েল ফ্লো সিমুলেশন নিডস টার্বুলেন্স মডেলিং। হ্যাঁ তুমি যে কোনো রিয়েল ফ্লো সিমুলেট করতে গেলে তোমার এই টার্বুলেন্স মডেলিং লাগবে। তাহলে এই ইকুয়েশন গুলোর সাথে তোমার এই টার্বুলেন্স মডেলিং এর ইকুয়েশন সেটআপটাও এই স্টেপে করতে হবে। স্টেপ 4, আচ্ছা না আমরা এই টাইমই তো চলে গেল, এটা হলো না। স্টেপ, আচ্ছা এখানে আমরা এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে যদি এটা দেখি, এই পার্টিকুলার প্রবলেম, এই প্রবলেমটা বলতেছে হলো ফিন, তাই না, এরকম ফিন, এখানে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন বের করতে বলবো এই ডিরেকশন, হ্যাঁ বলতেছে যে সারাউন্ডিং যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডটা হলো গিয়ে কুইসেন্ট মানে স্টিল, হ্যাঁ স্টিল ফ্লুইড। স্টিল ফ্লুইড মানে কি, যে তোমার ইউ ভি ডাব্লিউ এগুলো জিরো, হ্যাঁ ইউ ভি ডাব্লিউ জিরো। তাহলে কুইসেন্ট ফ্লুইড যদি হয় মানে ইউ ভি ডাব্লিউ যদি জিরো হয়, তাহলে কি হবে বলতো, ইউ ভি ডাব্লিউ জিরো হলে তো এই যে এই পুরো জিনিসটাই এই হয়ে যাচ্ছে, ইনভ্যালিড হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো ইউ ভি ডাব্লিউ জিরো, পুরোটাই জিরো হয়ে যায়। এই পুরোটাই জিরো হয়ে যায়। না না সরি আমি দুটো একটু, সরি স্যার আমি এক্সপান্ড করতেছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা প্রথমে হলো গিয়ে তোমার ধরো এটা এভাবে ইউভি ডাব্লিউ পরে পরে যাই, হ্যাঁ ওয়ান ডাইমেনশনাল, হ্যাঁ ওয়ান ডাইমেনশনাল, আমরা আস্তে আস্তে আগে তোমার, সরি আমি তোমাদেরকে একটু কনফিউজ করে ফেলছি কিনা, হ্যাঁ তাহলে এটা ওয়ান ডাইমেনশনাল, ওয়ান ডাইমেনশনাল, ওয়ান ডাইমেনশনাল হওয়ার কারণে আমরা এই ওয়াই কম্পোনেন্ট জেড কম্পোনেন্ট পুরোটা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের 1 2 3 4 5, হ্যাঁ এই পাঁচটা ইকুয়েশন ছিল, এই পাঁচটা ইকুয়েশনের মধ্যে আমরা এই দুটো বাদ দিয়ে দিলাম, কারণ আমরা টেম্পারেচার দেখতেছি হলো গিয়ে একটা ডিরেকশনে, এক্স ডিরেকশনে, হ্যাঁ এক্স ডিরেকশনে। সো এটা চলে গেল, এটা চলে গেল এইদিকে এই ওয়াই জেড, এদিকে ওয়াই জেড চলে গেল, এদিকে ওয়াই জেড চলে গেল, হ্যাঁ এদিকে ওয়াই জেড চলে গেল, ওয়াই, হ্যাঁ তাহলে আমাদের ইকুয়েশন কিন্তু থাকলো এইটুকু, এই যে এই এই এই। এর মধ্যে যদি বলা হচ্ছে যে কুইসেন্ট ফ্লুইড, হ্যাঁ কুইসেন্ট ফ্লুইড মানে ফ্লুইডের কোনো মুভমেন্ট ইকুয়ালস টু জিরো, তাহলে এইটাও জিরো হয়ে গেল, এইটাও জিরো হয়ে গেল, হ্যাঁ জিরো হয়ে গেল, এইটাও জিরো হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে আমার এই ইকুয়েশনটা বলতেছে রো ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে ইনকম্প্রেসিবল ফ্লো, ইনকম্প্রেসিবল ফ্লো, ইনকম্প্রেসিবল ফ্লো হলে তোমাদেরকে আমি বলেছি কিনা আমার মনে নেই, ইনকম্প্রেসিবল ফ্লো হলে আমরা এই এনার্জি ইকুয়েশনটাকে পুরোপুরি আলাদাভাবে সলভ করতে পারি। আর অ্যাকচুয়ালি আমাদের দরকার হলো টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচার। তো টেম্পারেচারটা আসলে এখানে এই কোন এই এই যে এই ইকুয়েশনটাতে নাই, এই ইকুয়েশনটাতে নাই।
টেম্পারেচার শুধু আছে এই ইকুয়েশনে, যেহেতু এই ইকুয়েশনটা মানে টেম্পারেচারের ইকুয়েশনটা, এনার্জি ইকুয়েশনটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দিস টু ইকুয়েশনস। সো আমাদের আসলে এই যে এইটার তো রো কনস্ট্যান্ট, এটা তো হয়ে গেল রো কনস্ট্যান্ট, আর এখানে অল্প কিছু জিনিস রয়ে গেছে, এই যে এইটুকু এই জিনিসগুলো, হ্যাঁ এই জিনিসগুলো, তাহলে এগুলোকে আমরা অল টুগেদার এই কোশ্চেনটাকে নেগেটিভ করতে পারি। তাহলে আমাদের এই পার্টিকুলার প্রবলেমের জন্য আমাদের গভর্নিং ইকুয়েশনটা হচ্ছে হলো গিয়ে এই যে এই অংশটুকু আর এই অংশটুকু, এই অংশটুকু আর এইটা, এটা হলো কি আমাদের গভর্নিং ইকুয়েশন এই পার্টিকুলার প্রবলেমের জন্য, এবং এই যে সোর্স টার্মটা। তাহলে এটাকে যদি আমরা একটু অন্যভাবে করি, তাহলে এই যে এইটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে। আচ্ছা, ও তারপরে এখানে বলা আছে স্টেডি স্টেট। স্টেডি স্টেট হলে এই যে এটা জিরো হয়ে যাবে, এটা জিরো স্টেডি স্টেট, মানে টাইমের সাথে কোনো ভেরিয়েশন নেই। তাহলে আলটিমেটলি শুধু এই অংশটুকু থাকতেছে। তাহলে দিস ইজ দ্য গভর্নিং ইকুয়েশন, হ্যাঁ দিস ইজ দ্য গভর্নিং ইকুয়েশন। এখন এই যে এই জিনিসটা ফাই বাই আলফা, এটা আসলে তোমার এই প্রবলেমে দেওয়া আছে, বা এটা এই যে ফিজিক্স থেকে আনতে হবে, হ্যাঁ ফিজিক্স থেকে আনতে হবে এই জিনিসটা, এটা প্রবলেমে দেওয়া থাকবে, ফিজিক্স থেকে আনতে হবে। তাহলে আলটিমেটলি তোমরা হয়তো এটা 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 কনফিউশন, এটা এটা প্রবলেমে এইটা দেওয়া থাকবে, অথবা আমরা প্রবলেমের ফিজিক্সটা জানবো, হ্যাঁ জেনে আমরা এটা আনতে পারবো, এই যে এই সোর্স টার্মটা আমরা জানবো, প্রবলেমে দেওয়া থাকবে। তাহলে দিস ইজ আওয়ার গভর্নিং ইকুয়েশন। স্টেপ 3 শেষ, স্টেপ 3 শেষ। স্টেপ 4 হলো গিয়ে, ও টাইম বোধ শেষ না? টাইম শেষ তো এখানেই শেষ করলাম। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট আর দিতে পারলাম না, আমি এটা অ্যাসাইনমেন্ট দিতে পারতাম তোমাদের সবাইকে আর কি। এই তোমরা এক কাজ করো, এই কিভাবে করবো, আর সবাই ওই সবগুলো কোশ্চেন সবাই করো, আনসার করো, নাকি একজন করবে বাকিরা সবাই কপি করবে? তাই তো করবে, এটা তো তোমরা পারবা না, আমি না দেখাইলে তো পারবা না। এটা পারবা? হ্যাঁ স্যার, যেগুলো স্যার পড়ানো পড়িয়েছেন স্যার সেগুলো থেকে পড়ানো তো তোমাদের অঙ্ক তো করাই নেই, তাই না? কাজে অঙ্ক তো না করলে তুমি পারবে না। আচ্ছা ঠিক আছে, আসলে টাইম 40 মিনিটস টাইম, তার মধ্যে 10 মিনিট তো নষ্ট হয়ে গেল প্রথম দিকে। এই বলো, তুমি বলো, একটু 2-1 মিনিট একটু সাজেশন দাও, কি করবো বলো। স্যার এই যে স্যার আপনি যে 3 সেট কোয়েশ্চেন দেখাইলেন স্যার, স্লাইড 1 আর স্লাইড 2 থেকে, তো গ্রুপে তো 3 জন থাকবে সম্ভবত, তো 3 জন 3টা করবে স্যার। না না, এই কোশ্চেন গুলো তো 2-3 লাইনের আনসার। ও আচ্ছা, গ্রুপে 3 জন থাকবেন মানে? গ্রুপে 3 জন, তুমি যে গ্রুপ করবা তাতে 3 জন থাকতো না? না তো 3 জন থাকতো না তো। তাহলে শোনো শোনো, আমার মনে তিনটা গ্রুপ থাকতো, তিনটা গ্রুপে তোমার 38 জন স্টুডেন্ট থাকতো, মানে এক একটার মধ্যে তোমার 13-12 করে। এই শোনো শোনো, তোমরা 3টা গ্রুপ করো, ঠিক আছে? 3টা গ্রুপ করো, এই 19টা হচ্ছে 6 6 এন্ড 7, এই 19টা কোশ্চেনের একটু আনসার তোমরা লেখো না, শিখবা তো। 3টা গ্রুপ এই কোশ্চেন গুলো আনসার গুলো জমা দাও, আমি দেখি তোমাদের, আমার মনে হয় 3টা সেটই পাবো। হ্যাঁ মানে এক গ্রুপটা আরেক গ্রুপেরটা কপি করবে না, এক গ্রুপের সবাই কপি করবে, বাকিরা তো আর মানে গ্রুপে গ্রুপে কপি হলে তো এটা রিয়েলি আনফরচুনেট। হ্যাঁ, তো তোমরা 3টা গ্রুপ 3 সেট আনসার রেডি করো। আপনি বলেছেন প্রতিটা গ্রুপ 19টা অ্যানসার উত্তর দিতে? হ্যাঁ 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 হ্যাঁ, বেশি না, তোমার 3-4 লাইন করে আনসার নিয়ে একটু বসে বসে বাসায় বসে বসে লিখবা। আচ্ছা স্যার। হ্যাঁ আচ্ছা স্যার, আপনি যেটা চাচ্ছেন। তখন আবার ইন্ডিভিজুয়াল গ্রেডিং এ অসুবিধা হবে, তাই না? জি স্যার। এইটা মুশকিল আসলে, কি করব। আচ্ছা আমি এক কাজ করি, আমি একটু কি করব, তোমাদের এখন কি ক্লাস? ব্রেক। আমাদের হচ্ছে হলো 1 ঘন্টা ব্রেক,
তাহলে তাহলে আমরা একটু 5-7 মিনিট একটু ডিসকাস করি, বলো কি করা যায়। এভাবে তো আচ্ছা, এইটা কিন্তু আমি শোনো, এটা কিন্তু তোমাদের আমি 10 মিনিট পড়াতে পারলে এই অ্যাসাইনমেন্টটা দিতে পারতাম, একদম 38 জনকে 38টা অ্যাসাইনমেন্ট দিতে পারতাম। একটু আমি কি কন্টিনিউ করব? এই তোমাদের করেন স্যার, দেখালেই তোমরা পারবা। করেন স্যার, করেন স্যার। হ্যাঁ ঠিক আছে, প্লিজ 10 মিনিট, হ্যাঁ একটু 10টা মিনিট একটু করি আমি, তোমরা মানে তোমাদের আমি অ্যাসাইনমেন্ট দিতে পারবো আর কি। এই তাহলে আমরা একটু, হ্যাঁ 10 মিনিট, ঠিক আছে 10 মিনিট, ওকে। তাহলে এটা হলো কি আমাদের এই গভর্নিং ইকুয়েশন। স্টেপ 4, ডিসক্রিটাইজেশন। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা টার্ম, ডিসক্রিটাইজেশন। ডিসক্রিটাইজেশনটা কি? ডিসক্রিটাইজেশন হলো গিয়ে কনভার্টিং দ্য governing equation into their discrete algebraic form of equations. আমরা যে এই যে governing equationটা পেলাম, এটা কিন্তু স্টিল এই যে partial differential equation, continuous equation। হ্যাঁ, এই partial differential equationটা এই PDE বা কন্টিনিউয়াস ইকুয়েশনটাকে আমরা অ্যালজেব্রাইক ইকুয়েশনে কনভার্ট করব এবং এটা হবে ডিসক্রিট। মানে এটা কিন্তু এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা কিন্তু পুরো ফিনের জন্য ভ্যালু, পুরো ফিনের জন্য ভ্যালু। কিন্তু এটাকে আমরা করব কি, পুরো ফিনের জন্য না করে আমরা এটার করেসপন্ডিং অ্যালজেব্রাইক ইকুয়েশন লিখবো, যেটা হবে বলে পুরো ফিনের জন্য ভ্যালিড হবে না, শুধু আমরা যে পয়েন্টগুলো বের করব সেই পয়েন্টগুলোর জন্য ভ্যালিড হবে। ঠিক আছে, এটাকে বলা হয় ডিসক্রিটাইজেশন। তাহলে ডিসক্রিটাইজেশন হলো গিয়ে কনভার্সন অফ দি continuous partial differential equations into their discrete algebraic form of equations for each of the grid points. তাহলে আমাদের এই 4টা গ্রিড পয়েন্ট আছে, এই 4টা গ্রিড পয়েন্টের জন্য আমাদের 4টা algebraic ইকুয়েশন লিখতে হবে। হবে আমাদের যদি গভর্নিং ইকুয়েশন হয় 2টা, গ্রিড পয়েন্ট হয় 10টা, তাহলে আমাদের গভর্নিং ইকুয়েশন হবে আমাদের অ্যালজেব্রাইক ইকুয়েশন হবে 20টা, এন্ড সো অন। আচ্ছা, এই যে ডিসক্রিটাইজেশনটা, দেয়ার আর দেয়ার আর সেভারাল মেথডস অফ ডিসক্রিটাইজেশন। হ্যাঁ, ফাইনাইট ডিফারেন্স মেথড, ফাইনাইট ভলিউম মেথড, ফাইনাইট এলিমেন্ট মেথড, বাউন্ডারি এলিমেন্ট মেথড আর স্পেকট্রাল মেথড। এর মধ্যে the oldest method is the finite difference method, FDM, or the most popular method in CFD is finite volume method, or FVM, most popular. FDM, the most traditional. Or nowadays this is becoming popular. Finite, no, now not nowadays, মানে অনেক আগে থেকে FEM টাও পপুলার, but not for CFD, for other কম্পিটিশনাল ওয়ার্ক। হ্যাঁ, সলিড মেকানিক্সে এটা পপুলার। এফইএম টা এখনো সিএফডি তে পপুলার হয় নাই। সিএফডি তে দ্য মোস্ট পপুলার হলো কি এফবিএম। আমরা আসলে একটু একটু করে তিনটাই দেখার চেষ্টা করব, তবে আমাদের মেইনলি ফোকাস থাকবে হলো এফডিএম এ, ইয়েতে মানে হাতে কলমে এফডিএম। আর আমরা যখন সফটওয়্যার করব তখন হলো এফভিএম, হ্যাঁ ফাইনাল ভলিউম মেথড। যে অ্যানসিস ফ্লুয়েন্ট, যেটা অ্যানসিস ফ্লুয়েন্ট, এটা হলো কি তোমার এফভিএম মেথড। হ্যাঁ, এফভিএম মেথড। সো আমরা এফভিএম মেথডে প্র্যাকটিক্যালি করব এফভিএম মেথড, আর হাতে কলমে করব হলো যে তোমার এফডিএম। তাহলে বাকিটা আমরা পরে দেখবো। এই যে এগুলো এফডিএম মেথডটা কি, এফডিএম মেথড ভেরি সিম্পল। এফডিএম মেথড হলো গিয়ে সিম্পলি ইন এফডিএম the differential operators are replaced by their by the grid values of the adjacent nodes, adjacent nodes। মানে আমার যদি আমি যদি এই গ্রিডের ভ্যালুটা জানতে চাই, মানে আমার ধরো প্যারামিটারটা হলো, আমি এটা একটা গ্রিড, এটা একটা গ্রিড, এটা একটা গ্রিড। হ্যাঁ, আমি এই গ্রিডের এই মাঝখানের গ্রিডের এই ফাই জানতে চাই। হ্যাঁ, ফাই জানতে চাই, ফাই অফ দিস আই। এটা আই, এটা আই মাইনাস ওয়ান, এটা আই প্লাস ওয়ান। হ্যাঁ,
তাহলে আমি এই মাঝখানে গ্রিডের প্রপার্টি হলো ফাই, মানে প্রেসার, ডেনসিটি, টেম্পারেচার, এনি প্রপার্টি ফাই। এই প্রপার্টিটা আমি জানতে চাই এই আই নোডের, মানে টেম্পারেচার কত বা প্রেসার কত। এটাকে আমি বের করব হলো গিয়ে অ্যাডজাসেন্ট নোডে এই ফাই আই মাইনাস ওয়ান আর ফাই আই প্লাস ওয়ান, হ্যাঁ, অথবা উপরে নিচে ডানে বায়ে সামনে পেছনে এভাবে বের করবো। তাহলে দ্য রিপ্লেসিং দি ইয়ে তোমার গ্রেডিয়েন্ট উইথ দ্য ভ্যালু অফ দি অ্যাডজাসেন্ট নোডস, মানে আমার এই আগের পিছনের ভ্যালু জানতে হবে, তাহলে আমি এটা জানবো। আমি তো আগের পিছনের এই ভ্যালু না জানি তাহলে এটা আমি জানবো না। ঠিক আছে, এটা হলো কি আমাদের এই এফডিএম এর ইয়ে তোমার এফডিএম ফাইনাইট ডিফারেন্স মেথড অফ ইয়ে তোমার ডিসক্রিটাইজেশন। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে যদি ই করতে চাই, তোমার ডিসক্রিটাইজ করতে চাই, তাহলে ফর এনি নোড আই, এই যে দিস ইজ গিভেন বাই এটা বলতে তোমরা নিউমেরিক্যাল অ্যানালিসিস করার কথা, হ্যাঁ, আই প্লাস ওয়ান আই, মানে at any node I, at any node I, at any node I, at any node I, the এই যে this can be approximated by this, তাই না? এটা তোমরা জানার কথা। আর এই যে এটা এই, তাহলে এভাবে যদি এই করি, তাহলে ফর এনি নোড আই এটাকে যদি আমি এইচ পি কে এর যে ভ্যালুগুলো দেওয়া আছে দেখবি সিম্পলিফাই করলে এইটা হলো ইকুয়েশন ফর এনি আই নোড। তাহলে আমার নোড হলো গিয়ে 1 নম্বর নোড, 2 নম্বর নোড, মানে আমি কোনগুলোকে 1 নম্বর 2 নম্বর নোড বলতেছি, এই যে, হ্যাঁ, এটা হলো আমার 1 নম্বর নোড, এটা 2 নম্বর নোড, এটা 3 নম্বর নোড, এটা 4 নম্বর নোড, হ্যাঁ। তাহলে এই নোডগুলোর জন্য যদি আমি ইকুয়েশন গুলো লিখি, তাহলে এই যে আমার হলো এই ইকুয়েশন গুলো, এই যে এখানে এই i ইকুয়ালস টু 0, i ইকুয়ালস টু যদি আমি কত 2 বসাই, তাই না, 2 বসালে আমি পাচ্ছি t1, 2 মাইনাস 1, বা i ইকুয়ালস টু 1 বসালে t0, এই ইকুয়েশন গুলো পাচ্ছি। তাহলে 4টা নোডের জন্য আমি আচ্ছা, তাহলে এটা হলো i ইকুয়ালস টু 1 এক নম্বর নোডের জন্য, ইকুয়ালস টু i ইকুয়ালস টু 2, i ইকুয়ালস টু 3, i ইকুয়ালস টু 4। ঠিক আছে, তাহলে আমি এভাবে এই নোটগুলো পেলাম, ইকুয়েশন গুলো। এরপরে এই আমাদের এইটা শেষ, এই স্টেপ 1টা শেষ, হ্যাঁ, স্টেপ 1টা শেষ, প্রি প্রসেসিং। স্টেজ 2 প্রসেসিং এ হলো গিয়ে একটা স্টেপ হলো গিয়ে তোমার অ্যাপ্লাই বাউন্ডারি কন্ডিশন, হ্যাঁ, অ্যাপ্লাই বাউন্ডারি কন্ডিশনস এন্ড অ্যাসেম্বল দ্য ডিসক্রিটাইজড ইকুয়েশন। এই যে আমরা যে তোমার এই যে আননোন নোডগুলোর জন্য ইকুয়েশন গুলো, এই যে 4টা নোড 1 2 3 4, হ্যাঁ, এই 4টা নোডের জন্য ইকুয়েশন 4টা লিখলাম, এই যে এই 4টা ইকুয়েশন লিখলাম, এই 4টা ইকুয়েশন লিখলাম। তাহলে আমরা তো আসলে এই সবগুলো তো আননোন, তাই না, সবগুলো আননোন, তাহলে কিভাবে বের করব? তো এটা বের করার পর হলো যে আমাদের যে কোনো দুই পাশের ভ্যালু জানা থাকতে হবে, যে কোনো একটা জায়গার ভ্যালু জানা থাকতে হবে যেখান থেকে আমরা প্রসিড করব। তাহলে এই যে কোনো একটা, সাধারণত এটা কোনো একটা এন্ড এর ভ্যালু জানা থাকলে আমরা সেখান থেকে প্রসিড করতে, মানে উইদাউট নোন ভ্যালু আমরা কিন্তু এখানে প্রসিড করতে পারবো না। তো এই যে কোনো একটা এজে যেটা নোন ভ্যালু থাকে, কোনো একটা এজ, হ্যাঁ, কোনো একটা এজ বা বাউন্ডারি, যেটাকে বলে বাউন্ডারি, কোনো একটা বাউন্ডারিতে এই নোন ভ্যালু দিয়ে শুরু করতে হয়। এই যে কোনো একটা বাউন্ডারি নোন ভ্যালু দিয়ে শুরু করা, এটাকে বলা হয় বাউন্ডারি কন্ডিশন, এটাকে বলা হয় বাউন্ডারি কন্ডিশন। তাহলে তুমি মনে আছে কিনা আমাদের এই প্রবলেমে কিন্তু এই যে বাউন্ডারি কন্ডিশন বলা আছে, এটা হলো গিয়ে 300 আর এটা হলো গিয়ে 50, হ্যাঁ। তাহলে এই দুই এন্ডের বাউন্ডারি কন্ডিশনটা বলা আছে আমাদের প্রবলেমে। এটা না বলা থাকলে কিন্তু প্রবলেম সলভ করা যাবে না, কিছু একটা আমাদের জানা থাকতে হবে, সেখান থেকে শুরু করতে হবে। তাহলে এই বাউন্ডারি কন্ডিশন গুলো বসালে আমরা এই যে অ্যাসেম্বল ইকুয়েশন অ্যাসেম্বল করলে, দ্যাট ইজ এই যে t0 ইকুয়ালস টু 300 আর t5 ইকুয়ালস টু 50 বসালে আমরা এই ইকুয়েশন গুলো পাই। এই যে এটাকে বলে অ্যাসেম্বলিং দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে এইভাবে অ্যারেঞ্জ করলে আমরা এটা পাবো, এই যে এই সেটআপ ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স পেলাম। এখন এই লাস্ট হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা কিভাবে আমরা সলভ করব? Solution of the assembled discretized, এটা হলো discretized algebraic equation for this particular problem,
হ্যাঁ, ফর দিস পার্টিকুলার প্রবলেম। এটা হলো ফর দিস পার্টিকুলার প্রবলেম, পার্টিকুলার discretized equation, হ্যাঁ, ফর দিস পার্টিকুলার discretized equation। তাহলে আমাদের এটা এখন আমরা সলভিং এ যাব। সলভিংটা আমরা করতে পারি হলো গিয়ে বিভিন্ন ভাবে করা যায়, তবে এখানে একটা সহজ মেথড হলো গিয়ে গস সেটেল ইটারেশন মেথড। হ্যাঁ, গস সেটেল ইটারেশন মেথড। গস সেটেল ইটারেশন মেথড আমরা কি করি? গস সেটেল ইটারেশন মেথড আমরা করি হলো গিয়ে যে ইকুয়েশন, প্রত্যেকটা ইকুয়েশনের একটা আননোনের জন্য ইউজ করি, একটা আননোনের জন্য ইউজ করি প্রতিটা ইকুয়েশন। আর বাকি সব হলো গিয়ে মানে ধরো এই এক নম্বর ইকুয়েশনটা আমি ইউজ করবো হলো গিয়ে শুধু T1 এর জন্য। আর তাহলে এই T1টা এক পাশে রেখে বাকি সব ডান পাশে নিয়ে নিব। 2 নম্বর ইকুয়েশনটা আমি ইউজ করবো T2 এর জন্য, তাহলে T2টা এক পাশে রেখে বাকি সব ডান পাশে নিয়ে নিব। 3 নম্বর ইকুয়েশনটা আমি ইউজ করবো T3 এর জন্য, তাহলে T3টা রেখে বাকি সব ডান পাশে নিয়ে নিব। 4 নম্বর ইকুয়েশনটা T4 এর জন্য, হ্যাঁ, T4 এর জন্য। এই হলো গিয়ে গস সেটেল মেথডের প্রথম স্টেপ। গস সেটেল মেথড সলভ করা ফার্স্ট স্টেপ হলো গিয়ে যে তোমার ইকুয়েশন গুলোকে কি করতে হবে? রিঅ্যারেঞ্জ করতে হবে। গস সেটেল মেথডের প্রথম কাজ হলো গিয়ে ইকুয়েশন গুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তাহলে রিঅ্যারেঞ্জমেন্টটা কেমন? রিঅ্যারেঞ্জমেন্টটা হলো গিয়ে ফ্রম ইচ ইকুয়েশন only one unknown is to be determined। তাহলে প্রথম ইকুয়েশন থেকে আমি শুধু এক T1টা বের করতে চাই, দ্বিতীয় ইকুয়েশন থেকে আমি শুধু T2টা বের করতে চাই, এভাবে। তাহলে আমি এটাকে রিঅ্যারেঞ্জ করব। আচ্ছা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো গিয়ে রিঅ্যারেঞ্জমেন্টের দুটো কন্ডিশন আছে। একটা কন্ডিশন হলো গিয়ে যে আমরা এই রিঅ্যারেঞ্জমেন্টের সময় প্রথম ইকুয়েশনটাতে এই মানে ডান পাশে যত থাকবে, আননোন থাকবে, সবগুলাকে, হ্যাঁ, T2, T3, T4 and so on, হ্যাঁ, এই উপরের সাবস্ক্রিপ্ট যেটা, এই উপরের সাবস্ক্রিপ্টটাকে বলা হয় নাম্বার অফ ইটারেশন। নিচের সাবস্ক্রিপ্ট হলো গিয়ে আননোনটা 2, 2, T3, T4 আননোন, আর উপরের সাবস্ক্রিপ্টটা মানে সুপারস্ক্রিপ্টটাকে বলা হচ্ছে হলো গিয়ে ইটারেশন। হ্যাঁ, ইটারেশন। তাহলে ধরো ফর n ইকুয়ালস টু 1, মানে ফার্স্ট ইটারেশন, ফার্স্ট ইটারেশন T1 1, মানে T1 ফার্স্ট ইটারেশনে, T2 0 ডিভাইডেড বাই 2.2। ঠিক আছে, এই যে 1 1 মানে 0। তাহলে আমরা T1টা প্রথমে বের করতে যাচ্ছি, T1 ফার্স্ট ইটারেশন। T2 এট 0 আমরা জানি না, হ্যাঁ, এই জন্য ধরা হবে কি গস সেটেলের একটা হলো গিয়ে যে T1, T2, T3, T4 and so on all at 0th iteration is 0। ঠিক আছে, মানে at initial condition all are 0। ঠিক আছে, এটা গস সেটেল ইটারেশনের একটা কমন ফিচার যে আমরা এই মানে জিরোতে সবগুলোকে জিরো ধরতে পারি। তাহলে আমাদের T1 এ কি হচ্ছে? T1 1 ইকুয়ালস টু T10 প্লাস T2 0 বাই 2.2, তাহলে এটা 0। হ্যাঁ, তাহলে আমরা T1 1 পেয়ে গেলাম। হ্যাঁ, T1 1 পেয়ে গেলাম। এরপরে যদি T2 1 এ যাই, মানে আমরা এই পুরো সেটটা করতেছি n equals to 1 এর জন্য, ফার্স্ট ইটারেশন। তাহলে T2 at ফার্স্ট ইটারেশন আমরা শেষ করে দিচ্ছি এখনই। হ্যাঁ, T2 at ফার্স্ট ইটারেশন, এটা দেখো 10 প্লাস T1 at ফার্স্ট ইটারেশন, আর T3 at 0th ইটারেশন ডিভাইডেড বাই 2.2। তা T1 at ফার্স্ট ইটারেশন কিন্তু আমরা পেয়ে গেছি, এখানে পাবো, আর T3 at 0 ইটারেশন হলো 0। হ্যাঁ, এভাবে আমরা যত নিচের দিকে যেতে থাকবো, মানে পরবর্তী ভ্যারিয়েবলের দিকে যেতে থাকবো, আননোনের দিকে যেতে থাকবো, আমরা যেই ভ্যারিয়েবল গুলো অলরেডি বের করে ফেলেছি সেইগুলোর লেটেস্ট ভ্যালুটা ইউজ করব। যেমন T3 তে এসে আমরা T2 এর লেটেস্টটা ইউজ করতেছি, আর T4 যেহেতু আমি এখনো জানি না, তো T4 এরটা আগেরটা ইউজ করব। T4 এ গিয়ে আমরা T1 T2, তাহলে T1 এর ক্ষেত্রে আমরা শুধু সবগুলো পুরনো ভ্যালু ইউজ করব, T2, T3, T4 সব। T2 তে গিয়ে আমরা শুধু T1 এর মানে লেটেস্ট ভ্যালুটা ইউজ করব, আর বাকি
T3 T4 T5 T6 এগুলো পুরনো ভ্যালু ইউজ করব। T3 থেকে আমরা T1 T2 এর নতুন ভ্যালু ইউজ করব, আর T4 T5 T6 T7 এগুলোর পুরনো ভ্যালু ইউজ করব। T4 এ গিয়ে আমরা T1 T2 T3 লেটেস্ট ভ্যালু ইউজ করব, এবং T5 T6 T7 T8 এগুলোর পুরনো ভ্যালু ইউজ করব। ঠিক আছে, এভাবে হলো গিয়ে আমাদের এই এই যে ইটারেশন গুলো, এটা হলো ফার্স্ট ইটারেশন, সেকেন্ড ইটারেশন, থার্ড ইটারেশন। এভাবে করলে তোমার এক সময় গিয়ে দেখা যাবে এই যে তোমার চেঞ্জ গুলো, হ্যাঁ চেঞ্জ গুলো কমে যাবে, চেঞ্জ গুলো কমে যাবে। ঠিক আছে, চেঞ্জ গুলো কমে যাবে। স্যার ডিফারেন্সটা স্যার কতটুকু হলে বুঝবো যে স্যার আমার অ্যানসারটা অ্যাকসেপ্টেবল? আচ্ছা, কোশ্চেন, ডিফারেন্সটা কতটুকু হলে আমরা বুঝবো যে আনসারটা অ্যাকসেপ্টেবল? এটা আসলে তোমার পরীক্ষায় হয়তো রিকোয়ারমেন্ট বলা থাকবে, বা ইন প্র্যাকটিক্যাল কেসে তুমি তোমার রিকোয়ারমেন্টটা জানবা যে কত ডিজিট পর্যন্ত তোমার অ্যাকুরেসি দরকার। যেমন ধরো আমার এইখানে এই যে এই জায়গাটা আমি এখানে শেষ করে দিছি, হ্যাঁ এখানে শেষ করে দিছি, হ্যাঁ কিন্তু এখানে শেষ করে দিয়েছি, মানে আরো ইটারেশন করা যেত। আমরা যদি চাই যে আমরা ইন্টিজার নাম্বারের এটা চাইবো, ইন্টিজার নাম্বারটা মিলতে হবে, ইন্টিজার নাম্বারটা মিলতে হবে। তাহলে ইন্টিজার নাম্বারটা মিলতে হবে মানে হলো গিয়ে দেখো এখানে মোটামুটি এই যে 206 206, হ্যাঁ 145 145 104 104, এই 74, মানে ধরো প্রায় 75 75, মানে মোটামুটি কাছাকাছি মিলে নেই আসলে, আরো আরো ইটারেশন লাগতো, হ্যাঁ এখানে আরো ইটারেশন লাগতো। তো ইন্টিজার নাম্বার তাহলে পরপর 3টা ইটারেশনে যদি সবগুলো ইন্টিজার নাম্বার মিলে যায় তাহলে উই উইল স্টপ, হ্যাঁ উইল স্টপ। আর যদি আমি বলি যে না ইন্টিজারের পরে মানে ডেসিমালের পরে একটা পয়েন্ট মিলতে হবে, হ্যাঁ তাহলে ডেসিমালের পরের একটা পয়েন্ট মিলতে হবে, তাহলে চারটারই যদি ডেসিমালের পরের একটা পয়েন্ট ধরো 1, হ্যাঁ 261 261, পরপর 3বার যদি সবগুলোরই এই ডেসিমালের পরে প্রথম পয়েন্টটা মিলে যায় দেন উই স্টপ। তাহলে পরপর 3টা ইটারেশনে সবগুলো ভ্যারিয়েবল যদি আমাদের রিকোয়ার্ড ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে উই উইল স্টপ। তবে তোমাদেরকে আমি বলবো যেহেতু এই জিনিসটা হাতে কলমে, কম্পিউটারে এটা ভেরি ইজি, কিন্তু যেহেতু তোমরা এটা যদি হাতে ক্যালকুলেশন করো তাহলে আমার মনে হয় যে whenever the integer number matches, হ্যাঁ integer number matches, the whole number matches, যেমন 74 74 103 10, মানে you can stop, you might stop in your exam or in assignment, ওকে? তোমাদের জন্য ডেসিমালের পরে আর যাওয়ার দরকার নেই। হ্যাঁ তাহলে এই হলো কি আমাদের স্টেপ 2। পোস্ট প্রসেসিং হলো গিয়ে যে এই যে রেজাল্টটা ভিজুয়ালাইজ করা, হ্যাঁ ভিজুয়ালাইজ করা। ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে অনেক ধরনের আছে, এটা একটু তোমরা দেখে নাও, আমাদের আজকে টাইম নাই এবং অ্যাসাইনমেন্টের সাথে আসলে এটা যাবে না, অত রিলেটেড না, কিন্তু মানে এইটা একটু বলে আমি শেষ করি। আমি আর 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 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট। সেটা হলো গিয়ে যে এই যে প্রবলেমটা মানে আসলে অ্যাকচুয়ালি আমরা সিএফডির কাজগুলো আমরা করি সেই প্রবলেমগুলোর জন্যই যে প্রবলেমগুলো আসলে তোমার অ্যানালিটিক্যালি সলভ করা যায় না, হ্যাঁ অ্যানালিটিক্যাল সলভ করা যায় না, সেখানে আমরা সিএফডির প্রসেসগুলো অ্যাপ্লাই করি। কিন্তু আমার সিএফডির প্রসেসটা অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা, হ্যাঁ যে আমি তো যে কোনো জিনিস যে কোনো ইকুয়েশন যে কোনো ভাবে সলভ করতে পারি এবং যে কোনো নিউমেরিক্যাল রেজাল্ট প্রডিউস করতে পারি, এই রেজাল্টটা ঠিক আছে কিনা এটার জন্য সিএফডির এই পোস্ট প্রসেসিং এর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট হলো গিয়ে ভ্যালিডেশন। যে তোমার এই সিএফডি এর এটা ভ্যালিডেট করতে হয় রেজাল্টটা। ভ্যালিডেশন বিভিন্ন ভাবে করা যায়, আমি আজকে আর বেশি কিছু বলতেছি না। এই প্রবলেমের জন্য তোমার মানে এই পার্টিকুলার প্রবলেমের জন্য অ্যানালিটিক্যাল সলিউশন ইজ গিভেন বাই দিস ইকুয়েশন। এটা অ্যানালিটিক্যাল সলিউশন, এই পয়েন্টে এই পার্টিকুলার প্রবলেমে অ্যানালিটিক্যাল সলিউশন ইজ অ্যাভেলেবল। এটা কিন্তু মানে অবজেক্টিভলি সেট করা এই প্রবলেমটা, যাতে আমরা দেখতে পারি যে সিএফডি তে করে আমরা যে রেজাল্ট পাই সেটা আসলে ট্রু কিনা, হ্যাঁ সেটা একটা অ্যানালিটিক্যাল রেজাল্টের সাথে ম্যাচ করে আমরা দেখতে পারি। এই জন্যই এই কাজটা করা, মানে এমন একটা প্রবলেম সিলেক্ট করা যেটা অ্যানালিটিক্যাল রেজাল্ট আছে। কিন্তু ইন অ্যাকচুয়াল কেস আমরা কিন্তু সিএফডি সাধারণত সেই ধরনের প্রবলেমের জন্যই করি যেটার অ্যানালিটিক্যাল সলিউশন অ্যাভেলেবল না বা কোনোভাবে আমরা এক্সপেরিমেন্ট করতে পারতেছি না, সেগুলোর জন্য আমরা সিএফডি করি। তাহলে অ্যানালিটিক্যাল সলিউশন এখানে যদি আমরা সবগুলো ভ্যালু বসাই
বসালে আমরা দেখতে পাবো এই যে অ্যানালিটিক্যাল সলিউশন T1 এত, T2 এত, ও সরি এই যে T1 এত, T2 এত, T3 এত, T4 এত। তা দেখো অ্যানালিটিক্যাল সলিউশনের সাথে আমাদের এই সিএফডি সলিউশনটা মোটামুটি ম্যাচ করে গেছে। ঠিক আছে? সো এই প্রবলেমটা তোমরা একটু এটাই আমি অ্যাসাইনমেন্ট দিব। ঠিক আছে? এটাই আমি অ্যাসাইনমেন্ট দিব 38 জনকে 38টা। ওকে? আমি অ্যাসাইনমেন্টটা তোমাদের হয়তো আজকে সন্ধ্যার মধ্যে বা রাতে আমি সেন্ড করে দিব। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো? নো স্যার, আপাতত নেই স্যার। স্যার অ্যাসাইনমেন্টটা কি আমরা হাতে লিখে পিডিএফ বানিয়ে দিব নাকি টাইপ করে? হাতে তোমাদের যেভাবে সুবিধা হয় হাতে লিখে পিডিএফ